কেন্দ্রীয় বাহিনী এইবারে নির্বাচনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল। এ রাজ্যে সেই কেন্দ্রীয় বাহিনী স্কুলে স্কুলে ছিল, এখনো আছে, কিন্তু স্কুল খুলে গেছে, গরমের ছুটি শেষ হয়ে গেছে, এবার কি হবে? তাই কড়া নবান্ন, স্কুলে আর কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে না, এমনটাই নির্দেশ নবান্নের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, 19শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। যদি এবার রাজ্য যদি স্কুলে রাখতে না চায় তাহলে সমস্যা কোন দিকে যাবে এবং কি হতে পারে সিদ্ধান্ত? দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে স্বরাষ্ট্র দপ্তরের তরফে কয়েকটি জেলাশাসক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবেই স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে না। তার কারণ আজ থেকে ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে ভোট পরবর্তী পরিস্থিতির জন্য 19শে জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য একাধিক স্কুলকে বাছাই করা হয়। মূলত যে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছিল সেই স্কুলগুলিতেই কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে, কিন্তু এখানেই তৈরি হয়েছে সমস্যা। তার কারণ স্কুল খুলে গেলেও দেখা যাচ্ছে একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কারণে স্কুল চালু করা যাচ্ছে না। আজ সকাল থেকেই একাধিক জায়গা থেকে এই ধরনের অভিযোগ এসে পৌঁছায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে। তারপরে গোটা বিষয়টি স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে জানায় বলে সূত্র মারফত খবর, এবং তারপরেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে বিকল্প ব্যবস্থা করতে, অর্থাৎ কোনোভাবেই স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে না, তার বদলে বিকল্প ব্যবস্থা করতে হবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই এই বিকল্প ব্যবস্থার কাজ শেষ করে নিতে হবে। তার কারণ 1.5 মাস ধরে চলেছে গরমের ছুটি, এর পরেও যদি কয়েকটি স্কুল বন্ধ থাকে তাহলে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে, আর সেই জায়গাতেই বিকল্প ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকেই। না, বিকল্প ব্যবস্থা করবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কলকাতা পুলিশের সিপিও। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে যে কলকাতার যে কয়েকটি স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখান থেকে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে বার করে নিয়ে বিকল্প কোনো জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কোনোভাবেই স্কুলে রাখা যাবে না কেন্দ্রীয় বাহিনী, এবং তার বিকল্প ব্যবস্থা কিভাবে করতে হবে তার সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। আর এর মধ্যেই আবার রাজ্যে ভোট 10ই জুলাই এ রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে, ভোট নেওয়া হবে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ বিধানসভা, এছাড়াও বাগদা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে 4 কেন্দ্রে উপনির্বাচন। আর 4 কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী কারা? তৃণমূলের। আবিরের কাছে যাব সরাসরি। আবির, সম্ভাব্য প্রার্থী কারা? যদি একটু আমরা দেখি তাহলে দেখবো যে 4 কেন্দ্রের মধ্যে 2021-এ একমাত্র মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। বাকি যে 3 কেন্দ্র সেখানে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়, বিজেপি 3টি আসনেই জয়লাভ করে। যারা সেখান থেকে জয়লাভ করেছিলেন, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বনগাঁর বাগদার বিশ্বজিৎ দাস, তিনি চলে আসেন হচ্ছে তৃণমূল কংগ্রেসে, এবং হচ্ছে রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার স্বল্প কিছুদিন আগে তিনিও যোগদান করেন হচ্ছে তৃণমূল কংগ্রেস শিবিরে। এবং এই 3 জনকেই, একদিকে হচ্ছে রায়গঞ্জ আসনে লোকসভা আসনে কৃষ্ণ কল্যাণীকে, রানাঘাট লোকসভা আসনে মুকুটমণিকে, এবং হচ্ছে যে বনগাঁ লোকসভা আসনে বিশ্বজিৎ দাস, এদের 3 জনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়। যদিও লোকসভা নির্বাচনের 3 জন হেরে গিয়েছেন, এবং এই 3টে লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করেও দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি এখানে এগিয়ে রয়েছে, তারা পিছিয়ে রয়েছেন। তো যেটা সূত্রের খবর যে এই 3 জনকে সম্ভাব্য প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস বিধানসভাতে। এবং কেন রেখে দিতে চাইছে তৃণমূল? প্রথমত হচ্ছে এই 3 জনের মধ্যে অন্তত বিশ্বজিৎ এবং হচ্ছে কৃষ্ণ কল্যাণী, এদের দুজনের জনসংযোগ যথেষ্ট ভালো। দ্বিতীয়ত হচ্ছে সাংগঠনিক দিক থেকেও নিজের বিধানসভা এলাকাতে এদের যথেষ্ট দক্ষতা রয়েছে। লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ভোটের প্রেক্ষিতটা আলাদা করেই দেখতে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং মনে করছে এরা যে সময় বিজেপি বিরোধিতা করে বিজেপির মধ্যে থেকে ছিল এবং তৃণমূল কংগ্রেসে চলে এসেছিল, তাতে সেক্ষেত্রে দাঁড়িয়ে এদেরকেই এই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করার সম্ভাবনাটা প্রবল হয়েছে। তবে মানিকতলা যেটা কেন্দ্র, সেটা 2021 এবং 2024 দুটোতেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এখানে প্রার্থী করার ক্ষেত্রে একটা বড়সড় চমক থাকতে পারে, এমনটাই তৃণমূল সূত্রের খবর। ধন্যবাদ। আর এবার চলে যাব মোদির মন্ত্রিসভা। গতকালই শপথ নিয়েছেন
প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যরা, কিন্তু মোদীর মন্ত্রিসভায় সদস্য, মহিলা সদস্য মাত্র 7 জন। লোকসভায় 38% মহিলা প্রতিনিধি তৃণমূলের। মোদীর মন্ত্রিসভা 72 জন কালকে শপথ নিয়েছেন, সেখানে মাত্র 7। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, এইটা দিল্লির রাজনৈতিক মহলে কিন্তু একটা ব্যাপক তরজা শুরু হয়েছে যে মহিলাদেরকে গুরুত্ব দেয় কিনা বিজেপি, এই প্রশ্ন নিয়ে। যে প্রশ্ন বারবার এ রাজ্যেও উঠেছে, 49% মহিলা ভোট কোন দিকে যাবে, সেখানে দেখা যাচ্ছে এ রাজ্যে বহু সাংসদ মহিলা যারা নির্বাচিত হয়েছেন। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো অয়ন, তুমি ঠিক কথা বলেছো যে এই তরজা কিন্তু ইতিমধ্যে দিল্লিতে শুরু হয়ে গিয়েছে। তার কারণ যে প্রশ্ন উঠছে, এবং তোমার মনে থাকবে গত বছর 33% মহিলা আসন সংরক্ষণের যে বিল, সেই বিল কিন্তু নিয়ে এসেছিল বিজেপি সরকার, এবং সেখানে কিন্তু এই লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাগুলিতে অন্তত 33% মহিলা আসন সেটা সুনিশ্চিত করতে হবে, সেই বিল পাশ করানো হয়েছিল। এবং সেই সময় তাদের তরফ থেকে একাধিক আশ্বাসের কথাও শোনা গিয়েছিল। ফলে সেই সরকার তারা যখন ক্যাবিনেট গঠন করলেন, যেখানে মোদী সহ 72 জনের ক্যাবিনেট, সেখানে মাত্র স্থান পেলেন 7 জন। এবং যদি একটু ব্রেকআপটা দেখা যায়, তাহলে দেখা যাবে যে পূর্ণমন্ত্রী হয়েছেন মাত্র 2 জন, অর্থাৎ নির্মলা সীতারামন, যিনি রাজ্যসভার সাংসদ, এবং তার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা দেবী। এই 2 জন পূর্ণমন্ত্রী। 5টি যে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া রয়েছে, সেই 5টি ইন্ডিপেন্ডেন্ট চার্জের মন্ত্রী, তার মধ্যে একজনও মহিলা নেই। রাষ্ট্রমন্ত্রী যে 36 জন হয়েছেন, তার মধ্যে 5 জন হচ্ছেন মহিলা। এই তো গেল 7 জনের হিসেব, অর্থাৎ 72 জনের মধ্যে যদি 7 জন হন, অর্থাৎ 10% মাত্র ক্যাবিনেটে মহিলা প্রতিনিধিত্ব থাকছে। এবার যদি বিজেপির একটু সাংসদদের তালিকাটাও দেখা যায়, 69 জন মহিলা প্রার্থী দিয়েছিল বিজেপি, অর্থাৎ 1/3 সংরক্ষণ হলে সেখানে প্রার্থী দেওয়ার কথা ছিল 181 জন, এবং সেখানে মাত্র 30 জন জিতেছিল। সেই পার্সেন্টেজ অনুযায়ীও কিন্তু, অর্থাৎ বিজেপি তাদের যে প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও কিন্তু মহিলার সংখ্যা কম ছিল, শতাংশের ভিতরে কম ছিল। এবং এখন দেখা গেল তাদের যখন ক্যাবিনেটে স্থান দেওয়া হলো, সেখানে সেই হারটা আরো কমে গেল। একদম এর আগেও বহুবার এই বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূল বারবার বিঁধেছে বিজেপিকে। এবারেও এই ইস্যু নিয়ে মালা রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সাংসদ মালা রায়। তিনি বললেন ভোটের আগে মহিলাদের জন্য বিজেপির মন কাঁদে, কিন্তু তারপরে তারা সব ভুলে যায়। ওরা মুখেই সংরক্ষণের কথা বলে, জোর করে বিল পাস করিয়ে নিয়ে ইলেকশন পার হওয়ার চেষ্টা করেছিল। মহিলাদের প্রতি সম্মানও ওরা জানাতে পারে না। কতজন মহিলাকে প্রার্থী বা তারা করেছিল কি? গতবারে তাও তো কিছু মহিলা মন্ত্রী ছিলেন, এবারে তো আরো কমিয়ে দিয়েছেন। নারীদের প্রতি ওনাদের চোখের জল পড়ে যখন নির্বাচন হয় রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কিন্তু মহিলাদের সসম্মানে প্রতিষ্ঠিত করার প্রশ্নে বা সংসদীয় ক্ষেত্রে তাদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তখন তাদের কার্পণ্য দেখা যায়। এবারেও তো 48% আমরা মহিলাদেরকে জায়গা দিয়েছি, এবং আমরা 12 জন দাঁড় করিয়েছিলেন, আমরা 11 জনই জিতে এসেছি। সুতরাং মহিলাদের প্রায়োরিটি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিশেষ নেতৃত্বকে দেখিনি এত প্রায়োরিটি দিতে। আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র অর্চনা মজুমদার। অর্চনা দি, আপনি শুনলেন মোদীর মন্ত্রিসভায় 72 জনের মধ্যে মহিলা মাত্র 7। এই নিয়েই মালা রায় বিঁধলেন আপনাদেরকে। দেখুন, হিসেবটা তো শুধু পশ্চিমবঙ্গের নিরীক্ষণ না, সারা ভারতবর্ষ। সেখানে আমাদের যে পরিমাণে মহিলা সাংসদ জিতে এসেছেন, 28 জনের মধ্যে 7 জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। সুতরাং সেখানে 30% এসে গেছে। এখানে বেধার জায়গা নেই। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের নিরিখে দেখুন, পশ্চিমবঙ্গে মহিলা ক্যান্ডিডেট ছিলেন প্রায় 6 জন আমরা জিততে পারিনি, ভালো ফল করতে পারিনি, সংসদ অব্দি পৌঁছাতে পারিনি আমাদের শুধুমাত্র। আর সেদিকে অপরদিকে মহিলা যে কজন প্রার্থী সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় কাছাকাছি বিজেপির ছিল মহিলা, পশ্চিমবঙ্গে বিজেপির এবং তৃণমূলের। আমাদের 6 জন মহিলা প্রার্থী জিততে পারেনি, তাদের 6 জন মহিলা প্রার্থী জিতেছে। সেই নিরিখে তাদের সংখ্যা বেশি হয়েছে। আমরা তো নিয়মে চলি, আমরা তো নিয়মের বাইরে চলি না। কারণ এই বিলটা এনেছে শুধুমাত্র মোদী সরকার, এটাকে কেউ কখনো ভাবেনি। আমাদের তো এমন শখ নেই যে একবার হেরে যাব
আবার জোর করে একজন জেতা প্রার্থীকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অন্যায়ভাবে আবার ভোট করে অর্চনাদি সেখান থেকে দুজন জিতে মাত্র যাবো। পূর্ণমন্ত্রী, বিজেপি ওই কাজটা আপনারা কি করে না। দুজন মাত্র পূর্ণমন্ত্রী, এখানে তৃণমূল বলছে মহিলাদের সম্মান কিভাবে দেয় বিজেপি, এটাতেই পরিষ্কার। এর পরের বারে দেখুন, দুজন না, আমাদের 28 জন মহিলা প্রার্থীর ভেতরে শুধুমাত্র 7 জন মহিলা প্রার্থী জিতে এসেছেন। সেটা বুঝতে 7 জনকে মন্ত্রী করা হয়েছে হ্যাঁ। এবং সেই 7 জনের মধ্যে পূর্ণমন্ত্রী এবং আমাদের এনডিএ সরকার সবকিছু মাথায় রেখে বিবেচনা রেখে সংসদীয় ক্ষেত্রে যেভাবে অ্যাপ্লিকেশন করা সম্ভব, দ্য বেস্ট ওয়ে ডান ইট। আমাদের মহিলা সাংসদ প্রার্থীরা বেশিরভাগ হেরেছেন, জিতে যেতে পারেননি সংসদে। বেশ। এই জায়গাটা মাথায় রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের সংসদ সংখ্যা গতবারের তুলনায় কমেছে এবং আমাদের প্রধানমন্ত্রী কখনো এক জায়গায় হেরে গেলে আরেক জায়গায় জোর করে গিয়ে ভোট করে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অন্যায়ভাবে সিস্টেম চালু করবেন না। ওকে। বিজেপি সে কাজটা করে না। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আর এদিকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আবার জায়গা পেলেন জগৎ প্রকাশ নাড্ডা, জেপি নাড্ডা মোদীর মন্ত্রিসভায়। সুতরাং সর্বভারতীয় সভাপতি পদে আর তিনি থাকতে পারবেন না, কারণ দলীয় নিয়ম অনুযায়ী এক নেতা এক পদ। ফলে এবার নতুন সর্বভারতীয় সভাপতি পেতে চলেছে বিজেপি। একই সঙ্গে মন্ত্রিত্ব এবং বিজেপি সর্বভারতীয় সভাপতির পদে থাকতে পারবেন না নাড্ডা। 30শে জুন যদিও তার মেয়াদ শেষও হয়ে যাচ্ছে। কে হবেন সর্বভারতীয় সভাপতি তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। অন্যদিকে এ রাজ্যেও সুকান্ত মজুমদার মন্ত্রী হলেন। সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ার পর তিনি কি আর রাজ্য সভাপতি পদে থাকবেন? থাকতে পারবেন না। সেই এক নেতা এক পদ, অর্থাৎ এ রাজ্যেও সভাপতি কে হবেন অনেকগুলো নাম ঘুরছে। দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষকে কি ফেরানো হবে? এই জল্পনাও এখন তুঙ্গে। এরপর চলে যাব হরিয়ানা।